টপিকটা হলো পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা। পাত্রে একটা দ্রবণ রাখার কথা বলা হচ্ছে, ওই দ্রবণটা রাখা যাবে কিনা, এটা হলো টপিক। তো কোশ্চেনটা হলো ফেরাসের পাত্রে, মানে লোহার একটা পাত্রে, এফি এর পাত্রে নিকেল সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা। তো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে? ই এফি Fe2 প্লাস, এটার ভ্যালু হলো 0.5 ভোল্ট। দেন ই নট নিকেল, নিকেল 2 প্লাস, এটার ভ্যালু হলো 0.26 ভোল্ট। মাঝখানে কাটতে হবে কথা, পুরাটাই হাসছি। আচ্ছা, তো এইখানে খেয়াল করেন যে কি বলে, কোন একটা পাত্র নিচ্ছেন, পাত্র নেওয়ার পর অনেক সময় এটা হয়, কিন্তু আমরা দেখবো যে মানে কখনো ওই যে পুরাতন থালাবাটি এগুলা দেখছেন, ওই পিতলের এগুলা দেখবেন অনেকটা সময় পর কিন্তু ঝং পড়ে যায় বা ওগুলা ভিতরটা ক্ষয় হয়ে যায় বলে, ঠিক আছে। তো এখানে হলো লোহার একটা পাত্র আছে, লোহার পাত্রের মধ্যে আপনি নিকেল সালফেটের একটা দ্রবণ নিচ্ছেন, নেয়ার পর এখন এটা কি নিকেল সালফেটের কারণে এই পাত্রটা কি ক্ষয় হয়ে যাবে নাকি হবে না, আমাদের মেইন কনসার্ন হলো এটা। সো এটা বের করার জন্য আমাকে যেটা দেখতে হবে, এই নিকেল সালফেট রাখার কারণে পাত্রটার মধ্যে কোনো রিঅ্যাকশন হইতেছে নাকি হইতেছে না। কি বলছি কথাটা বুঝাইতে পারছি? নিকেল সালফেট রাখার কারণে আমাদের এখানে ফেরাসের সাথে ওর কোনো রিঅ্যাকশন হইতেছে কিনা। সো এইটা বুঝার জন্য আমাদেরকে এই যে জারণ বিজারণের ব্যাপারগুলো তো দিয়ে দিছে, ঠিক আছে। তো আমরা যদি এটা রিঅ্যাকশনটা লিখি, ফেরাস প্লাস নিকেল 2 প্লাস, এখান থেকে কি হবে, নিকেল ধাতু হবে আর Fe2 প্লাস হবে। কিন্তু কথা হলো যে আমরা কেমনে বুঝলাম এফিটা জারিত হয়েছে, আমাদের যদি রিঅ্যাকশনটা না দেয়া থাকতো তাহলে আমরা কিভাবে বুঝতাম যে এখানে এফিটা জারিত হইতেছে বা এফি ফেরাসের জারণ ঘটতেছে। মানে এটা দেওয়া না থাকলে তখন আমরা কিভাবে বুঝতাম যে কোনটার ক্ষয় হবে বা কোনটার জারণ হবে। ওই যে সক্রিয়তার হিসেবে। সরি সরি আচ্ছা, ওই যে ধাতুর সক্রিয়তা। সক্রিয়তা সক্রিয়তার মধ্যে নিকেল ছিল না, নিকেল ছিল না। আচ্ছা, তবে আরেক হ্যাঁ, সক্রিয়তা দিয়ে বুঝতে হবে, এটা ঠিক আছে। নিকেলটা অ্যাকচুয়ালি ফেরাসের পরেই আছে, ফেরাসের নিচে, ঠিক আছে। তো ফেরাস যার যে উপরে থাকে তার কি সবসময় জারণ ঘটে, আর যে নিচে থাকে তার কি ঘটে, বিজারণ ঘটে। বিজারণ। ওকে, আরেকটা বড় ব্যাপার এখানে হলো আপনি যদি না এটা দিয়ে বুঝলে ঠিক আছে, এটাই ঠিক আছে, আপনারটা লজিক্যাল। আমি আবার কি মাথার মধ্যে কি আসছে, তো এখানে নিকেল 2 প্লাসটা নিকেলে পরিণত হয়েছে। আরেকভাবে বোঝা যায় সেটা হলো যে ফেরাসটা যেহেতু ক্ষয় হইতে হবে, তাহলে ফেরাসটা ক্ষয় হইতে গেলে কি হবে, এটার জারণ করতে হবে না, এটা পরিমাণটা কমতে হবে। ওই যে আমরা যখন জিঙ্ক আর কপারের ক্ষেত্রে দেখছিলাম, জিঙ্কের পরিমাণটা কি হয়, আস্তে আস্তে কমতে থাকে, আর কপারের পরিমাণটা বাড়তে থাকে। আর যার পরিমাণটা কমে তার সবসময় আমরা কি দেখছি, জারণ ঘটে না। তাহলে ফেরাসের যদি জারণ ঘটে তাইলে তো তার পরিমাণটা কমতে থাকবে বা ফেরাসটা ক্ষয় হতে থাকবে। এইভাবে একটা জিনিস আইডিয়া করা যায়। আচ্ছা, এখন কথা হলো ফেরাসের তাহলে জারণ ঘটছে, তাহলে আমরা এখন কি বের করব বলেন তো, কি বের করলে আমরা অ্যানসার পেয়ে যেতে পারি? ই নট সেলের ভ্যালু বের করব। ই নট সেল কত হবে, ই নট এফি, মানে প্রথমে আমরা জারণের পার্টটা লিখবো, Fe2 প্লাস হইছে,
প্লাস ই নট নিকেল 2 প্লাস থেকে নিকেল হয়েছে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি, আমাদের এখানে দেওয়া আছে নিকেল থেকে নিকেল 2 প্লাস, মানে আমাদের তাহলে মাইনাস হবে। জারণ বিভব দেওয়া আছে। হ্যাঁ, জারণ বিভব দেওয়া আছে। সো আমরা বিজারণ বিভবটা বের করব। সো আমরা মাইনাস করে দিব, আর ফেরাসেটটা 0.45 আছে, 0.45 বসাবো, এটা হয়ে যাবে -0.26 ভোল্ট। সো এটার অ্যান্সার কত? 9 19 19.194। ওকে, তো এখন আমাকে বলেন এই পাত্রের মধ্যে রিঅ্যাকশনটা কি স্বতঃস্ফূর্ত নাকি স্বতঃস্ফূর্ত না? যেহেতু ভ্যালুটা কি আসছে স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত, পজিটিভ। যেহেতু ই নটের ই নট সেলের ভ্যালু ধনাত্মক, তাই বিক্রিয়াটি কেমন হবে? স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত। বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। আর কি জানি, ও এখন পাত্রের মধ্যে কি নিকেল সালফেট রাখতে পারবো নাকি পারবো না? এটা কিভাবে বুঝবো? আপনি ওটা, আচ্ছা মনে করেন ব্যাপারটা এরকম, আপনি কোনো কিছু রান্না করছেন, রান্না করার পর এখন এমন এক জায়গায় রাখছেন ওখানে বিড়াল এসে খায় ফেলাইতেছে সব, তাহলে কি আপনি ওই জায়গায় ওই জিনিসটা রাখতে পারবেন? মানে সে রিঅ্যাকশন না। করতেছে, খাইতেছে, তাইলে কি হবে? ওইখানে ওই পাত্রটা রাখা ও যাবে না। আচ্ছা। ঠিক আছে, তো বিক্রিয়া যদি হ্যাঁ। স্বতঃস্ফূর্ত হয়, মানে কেউ এসে এটা খেয়ে ফেলে, ওই ফেরাসটা কি করতেছে, নিকেল সালফেট রাখার কারণে ফেরাসের পরিমাণটা কমে যাচ্ছে, মানে খেয়ে ফেলতেছে, তাহলে কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হওয়ার কারণে এখানে পাত্রের মধ্যে নিকেল সালফেটটা আপনি রাখতে পারবেন না। তাই আচ্ছা। এফি পাত্রে NaSO4 রাখা যাবে না। অস্বতঃস্ফূর্ত হলে রাখা যেত। আমি 3টা জিনিস লিখে দিতেছি সামারিটা একসাথে, তাহলে আপনার মানে মনে থাকবে। এই যে এটা এরকম বক্স করে আলাদা করে লিখে রাখুন, তাহলে মনে থাকবে। যদি ই নট সেল ভ্যালু পজিটিভ হয়, এটা আমি যদিও একবার দিছি, না এটা লিখি নাই, সরি, ই নট সেলের ভ্যালু পজিটিভ হয়, তখন বিক্রিয়া কেমন হয়? বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। 3টা ছক দেন, তাহলে বিক্রিয়াটা কেমন হবে? স্বতঃস্ফূর্ত, পাত্রে রাখা যাবে না, মানে দ্রবণটাকে আমি পাত্রে রাখতে পারবো না, দ্রবণ পাত্রে রাখা যাবে না, এটা গেল একটা। তারপর ই নট সেল যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? তাহলে কি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। অস্বতঃস্ফূর্ত। খুবই ইজি ম্যাথ এই চ্যাপ্টারে। তাহলে দ্রবণ পাত্রে রাখা যাবে। এগুলা কি সিকিউতেই আসে নাকি এমসিকিউ? হ্যাঁ, সিকিউতে দেখে না, আজকে করাবো কি, বইয়ের থেকেই করাবো। খুবই ইজি এই চ্যাপ্টার, আমি এমনি এমনি বলি নাই, এটা আসলে কিছুই দেয়নি আপনাদের ইয়াতে, সিকিউতে অনেক ইজি এটা। ইভেন ভর্তি পরীক্ষাগুলোতে এটা থেকে এইগুলোই আসে, এর বেশি কিছু দেয় না। আর ইনট সেল যদি 0 হয়, এটা দিয়ে আসলে কি বোঝায়? ইনট সেলের ভ্যালু 0, তার মানে কি? মানে তো বিক্রিয়া হবে না। বিক্রিয়া তো হবেই না। এখন এটা কি মানে দ্রবণ পাত্রে রাখবা নাকি রাখবা না, এটার মানে হলো এটার ব্যাটারিটা ডেড, ব্যাটারি বা তড়িৎচালক বল ডেড, মারা গেছে, মানে ই সেলে কোনো কাজ করবে না। ই সেল 0 হওয়ার মানে হলো ওটা দিয়ে আপনি কোনো কাজই করতে পারবেন না, ওটা শেষ হয়ে গেছে। ব্যাটারি নষ্ট হয়ে গেলে যে অবস্থা হয়, কারণ তখন তো ওই যে যে জিঙ্ক থাকে বা জিঙ্ক সালফেট, ওই দ্রবণগুলো কিচ্ছু থাকে না তখন, এই জন্য তখন ব্যাটারিটা ডেড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার একটা ডিফারেন্ট জিনিস তাহলে করব। হ্যাঁ, তোলা হয়েছে। পাত্রে রাখা যাবে নাকি যাবে না? এটা বিক্রিয়াই তো এটা হবে না। এটা এটা ব্যাটারি ইউজ করতে পারবেন না, এটা ডেড পুরা জিনিস, ওই সিস্টেমটাই ডেড, ওটা দিয়ে আপনার কোনো লাভ নেই, ওটা পাত্রে রাখা যাবে বা আপনার কোনো ম্যাটারই না, ওটার কোনো কাজই আসবে না। ঠিক আছে, তো আলটিমেটলি এটা পাত্রে রাখার ব্যাপারই আসবে না, ওই রিঅ্যাকশনই তো নেই। ঠিক আছে,
আর যদি বলেই তাহলে বলবেন যে পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে, এটা কোনো ম্যাটার না আসলে। কিন্তু আমি এটা কোথাও পাই নাই আসলে, পাত্রে রাখা যাবে কি যাবে না, আমি আন্দাজে বুঝছি। ওকে, সো নেক্সট যে ম্যাথটা, এই টাইপের ম্যাথগুলা এ হলো ভর্তি পরীক্ষায় দেয় আর কি, কিন্তু অনেক ইজি। মানে কোশ্চেনটা হয় বিশাল বড় এই ম্যাথগুলার, কিন্তু অ্যান্সারটা একদম ছোট, পিচ্ছি। সো আমরা লিখি জিঙ্ক সলিড স্টেট, জিঙ্ক 2 প্লাস 1m, ডাবল কপার 2 প্লাস 1m, কপার সলিড, কোষ্ঠীর EMF 1.103 ভোল্ট। আবার জিঙ্ক 2 প্লাস 2 ইলেকট্রন, জিঙ্ক E0 minus 0.76 volt, 763 হবে, 763 volt। এই কোষের কপার ইলেকট্রোডের প্রমাণ কোষ বিভব নির্ণয় করো। আচ্ছা, এটা পর্যন্ত অ্যানোড ক্যাথোডে বিক্রিয়া ও সর্বমোট কোষ বিক্রিয়া লিখে। হয়েছে? হুম, বলে না, চুপ করে বসে আছে। সাথে সাথে হইছে। বলবেন না, আমি আরো চুপ করে বসে আছি, তাতে কেমনে দেখা হয়? আচ্ছা, কি হয়েছে আপনার, হঠাৎ করে হাতে লাগে কি বেশি ফাস্ট হয়ে গেছে নাকি? তাতে কিভাবে লিখতেছেন? আচ্ছা, এইখানে এই যে পার্টটা কোষের অ্যানোডে ক্যাথোডে বিক্রিয়া আর সর্বমোট কোষ বিক্রিয়া, এটা কি দেখানোর দরকার আছে? এটা কি বুঝছেন কোনগুলা অ্যানোডের বিক্রিয়াগুলা বা ক্যাথোডের বিক্রিয়া? ওই যে ওই জিঙ্ক, যে ই নট দিয়ে যেগুলো লেখছে। না 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 না, এই যে এগুলা হুম, জিঙ্ক আচ্ছা, দুইটা ইলেকট্রন ছেড়ে বেসিক দিয়ে জিঙ্ক এগুলাই 2 প্লাস হয়েছে, তারপরে কপার 2 প্লাসটা কি হয়েছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে কপার কপারে কপার সলিড। সলিডে পরিণত হয়েছে। এই যে এটা বলা হয়েছে আর কি, আর কিছুই না, এটা তো শিখছেন অনেকবার, তো এটা হুম, দেখানোর দরকার নেই। আর সর্বমোট বিক্রিয়া তো জাননি, এই দুটাকে যোগ করে লিখতে হবে আর কি। আচ্ছা, এইবার খেয়াল করেন, এখানে বলা আছে কোষ্ঠীর ইএমএফ এর ভ্যালু বলা আছে 1.103, আর এটা কার ভ্যালু? জিঙ্ক থেকে জিঙ্ক হইছে, এটা ই নট এর ভ্যালু দেওয়া আছে, এটা হবে জিঙ্কের আর কি, দেওয়া নাই, হুম, মানে যেটা সাথে দেওয়া থাকবে ওইটাকেই আপনি ধরে নেবেন। আর বলছে কি কপার ইলেকট্রোডের প্রমাণ কোষ বিভব নির্ণয় করো, তার মানে কি কপারটা বের করতে হবে। তো আমরা কি জানি, ই নট সেল ইকুয়াল টু ই নট জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস প্লাস ই নট কপার 2 প্লাস থেকে কপার হয়েছে। তো আমরা কোনটা বের করব? এটা হলো
এই কপার কপার ইলেকট্রোডের প্রমাণ কোষ বিভবের মান। তো এখন বের করা কি কঠিন কিছু? ই নট সেলের মান দেওয়া আছে না, কোষটির ইএমএফ মানেই হলো টোটাল কোষের বিভবের মান। ইএমএফ মানে কি? ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে। সো এটার ভ্যালু দেওয়া আছে 1.103, এটার ভ্যালু দেওয়া আছে মাইনাস 0. ওয়েট 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 ওয়েট, এটা কি ঠিক আছে? দেখেন তো, এখানে হলো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হবে, কিন্তু এখানে কি দেওয়া আছে রিঅ্যাকশনটা? জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক তাহলে কি মাইনাস হবে? প্লাস হবে? না প্লাস হবে। প্লাস। সো এখান থেকে ই নট কপার 2 প্লাস কপার। অ্যাকচুয়ালি এটা না লিখলেও আপনার কোনো সমস্যা নাই, এটাকে ছোট করে এক্স আকারে চিন্তা করে নিতে পারেন। মানে এটাকে এক্স ধরে নিলে তাহলে এত বড় লেখা লাগে না। তাহলে এক্স ইকুয়াল টু এটা মাইনাস এটা। 7 সাথে 8 আর 2, না আমি কি ভুল করলাম? 763 ছিল, সরি 763 ছিল, তো আমি বারবার একই ভুল করতেছি। তাহলে 330 6 4 7 8 0.340 ভোল্ট, এটা হলো অ্যান্সার। ওকে, বুঝতে পারছি এটা একদম ইজি। সো এখন এটা কপারের জন্য দিল, হয়তো বা আপনাকে পরীক্ষায় কপারের জন্য দেওয়া থাকতে পারে, আপনি জিঙ্কেরটা বের করবেন, একই জিনিস, কোন ডিফারেন্স নেই। বুঝতে পারছি। এবার তাহলে পরে আরেকটা ম্যাথে যাব। এইটা এটা 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 করতে হবে, এটা দেখি, এটা মাথা কাটাতে হবে একটু। এটাও হলো, আসলে আমি মিস করে ফেলছি, এটাও হলো ওই যে পাত্রে রাখা যাবে কি যাবে না এই রিলেটেড না। সো এটা হলো 1 m ম্যাঙ্গানিজ সালফেট এর দ্রবণ টিনের পাত্রে রাখা যাবে কিনা ব্যাখ্যা সহ উল্লেখ করুন। ব্যাখ্যা সহ উল্লেখ করুন। সো এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ 2 প্লাস এর ই নট ইকুয়াল টু প্লাস 1.18 ভোল্ট, SN 2 প্লাস ইকুয়াল টু ই নট equal to plus 0.1137. সো এবার আপনি বলুন, এখানে পাত্রে রাখা যাবে কি যাবে না, এটা আপনি বের করে আমাকে জানান, তাহলে হবে। আচ্ছা, কোশ্চেনটা তো বুঝছেন, একটা টিনের পাত্র আছে, একটা টিনের পাত্র, এটার মধ্যে ম্যাঙ্গানিজ সালফেট আছে, এখন এটা রাখতে পারবেন নাকি পারবেন না? এখানে দুইটা পাত্র দেওয়া আছে, বাম পাশে দেখেন নিচে এখানে দেওয়া আছে লোহা Fe, দেন এখানে আবার একটা লবণ সেতু দিয়ে দিছে, এখানে আছে কপার সালফেটের দ্রবণ 1m, দুইটা আবার কানেক্ট করে দিছে। আচ্ছা, এখানে ই নটের ভ্যালু দিয়ে দিছে, Fe2 প্লাস থেকে Fe হইছে -0.44, ই নট কপার 2 প্লাস থেকে কপার 0.34, টি এর ভ্যালু হলো 298 কেলভিন। এখান থেকে বলতে ইএমএফ এর ভ্যালু বের করতে। এটা কি তুলবো চিত্র? ইচ্ছা করতেছে না, বুঝছি, তুইলেন না, খালি বইয়ের পেজ নাম্বারটা লিখে রাখেন।
এটা ইএমএফটা আপনি নিজে নিজে করে ফেলেন। চলো উদাহরণ 13 এখানে আছে MSO4, এখানে আছে M প্রাইম SO4, আবার এখানে আরেকটা দিছে M ডাবল প্রাইম SO4, দুইটার আবার লবণ সূত্র দিছে, এখানে দুইটা পার্ট আছে। ওকে, সো এখানে প্রত্যেকটার ই নটের ভ্যালু বলে দিছে। M থেকে M2 প্লাস হইছে কত 0.76, দেন ই নট M প্রাইম থেকে M প্রাইম 2 প্লাস হইছে -0.34, ই নট M ডাবল প্রাইম থেকে M ডাবল প্রাইম 2 প্লাস হইছে কত 1.66। কোশ্চেনটা হলো উদ্দীপকের 2 নাম্বার দ্রবণকে সরিয়ে, 2 নাম্বার দ্রবণ কোনটা, এটা এইখানে সরিয়ে 3 নাম্বার দ্রবণটা আপনি এখানে রাখতে পারবেন কিনা। ঠিক আছে, এই দ্রবণটাকে আপনি এখানে রাখতে পারবেন কিনা, এটা হলো আপনার কোশ্চেন, আর কিছুই না। সেটা কি রাখা পসিবল নাকি পসিবল না, এটা বুঝতে হলে আমাদের কি জানতে হবে, ই নটের ভ্যালুর মান জানতে হবে। ঠিক আছে, যদি আমরা দেখি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয় তাহলে রাখতে পারবো না, যদি দেখি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয় না তাহলে রাখতে পারবো। তার মানে আসলে কোন দুইটা নিয়ে আমরা কাজ করবো, শুধু এইটা আর এই পার্টটা, এই দুইটা নিয়ে কাজ করলে আমার হয়ে যাবে। তাহলে এইটার ই নটের ভ্যালু আর এইটার ই নটের ভ্যালু নিয়ে আমরা কাজ করবো। তাহলে আমাদের রিঅ্যাকশন কি হবে, M থেকে M2 প্লাস হইছে, আর এখানে M ডাবল প্রাইম থেকে M ডাবল প্রাইম থেকে M ডাবল প্রাইম 2 প্লাস হইছে, কিন্তু একটা তো জারণ করতে হবে, একটা বিজারণ করতে হবে। যেহেতু ওরা এখানে বলে দেয় নাই যে কোনটার জারণ ঘটছে বা কোনটার বিজারণ ঘটছে, তাহলে এখন কি করব, এখন আমরা কি করব, এখন আমি বুঝবো কেমনে যে কোনটার জারণ ঘটতেছে। খেয়াল করে দেখেন ছবির মধ্যে ইলেকট্রনের ডিরেকশন দিছে না, কোন দিকে, লেফট থেকে রাইটে। তাহলে ইলেকট্রনের ডিরেকশন কোন দিকে যায়, লেফট থেকে রাইটে যাওয়ার মানে হলো এই পাশে যে আছে সে কি করতেছে, ইলেকট্রন আসলে ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছি, এখান থেকে আইডিয়া করব যে এখানে কে ইলেকট্রন ছাড়তেছে, তার মানে এম এই পার্টটা হইতেছে আমার জারণ, তাহলে এইটার কি বিজারণ হতে হবে। ঠিক আছে, তাহলে রিঅ্যাকশনটা যদি লিখি তাহলে কি হবে, M স্ল্যাশ M ডাবল 2 প্লাস ডাবল দাগ দিতে হবে। এইটাকে কিন্তু এখন আমাকে পুরোটা চেঞ্জ করে ফেলতে হবে। এখানে আছে M ডাবল প্রাইম স্ল্যাশ M ডাবল প্রাইম 2 প্লাস, কিন্তু এখন কি হবে M ডাবল প্রাইম 2 প্লাস স্ল্যাশ দিয়ে M ডাবল প্রাইম। বুঝতে পারছি, এটা না বুঝলে বলেন আমি আবার বুঝাবো। এটা অনেকটা ওই যে কপার 2 প্লাস এর মতো করে চিন্তা করেন, যে কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে, ওটার মতো করে চিন্তা করুন। বুঝতে পারছি, বুঝছি। আচ্ছা, সো এখানে ভ্যালুটা যেটা আছে এটা আছে প্লাস, আমরা কোনটা নিয়ে কনসিডার করব, তাহলে -1.66। তাহলে ই নট সেলের ভ্যালু কত হবে, এটার ভ্যালু থেকে এটা মাইনাস করে দিব, 0.76 থেকে কি করব -1.66 করব, তাহলে এটা কত আসে 0.9, মানে 166 থেকে 76 মাইনাস করলে যা হয় 0.90। যেহেতু 2 ঘর পরে দশমিক, সো 2 ঘর পরে দশমিক বসাই দিলাম, মানে লেফটে বসাই দিছে 0.90 ভোল্ট, এবং এটা অ্যান্সার হবে মাইনাস, কারণ বড়টার ভ্যালু হলো নেগেটিভ। ম্যাথটা কি বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ বুঝছি। আচ্ছা, আর বিক্রিয়াটা কি লিখতে পারবো আমরা, অর্ধ বিক্রিয়াগুলা, M থেকে M2 প্লাস কেন হইছে, M কি করছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, এই জন্য সে M2 প্লাস হইছে। আর M ডাবল প্রাইম 2 প্লাস থেকে কি হইছে, ও দুইটা ইলেকট্রন গ্রহণ করে M ডাবল প্রাইম হইছে। এটা কি মাইনাস হবে? হ্যাঁ, কোনটা, এটা এখানে রাখতে পারবো না, এটাকে রাখতে হবে রাইট সাইডে, এটা তো বোঝানোর জন্য লিখছি। বইয়ে সাইন দেয় নেই ক্যাথোড অর্ধ বিক্রিয়াটায়। ও আচ্ছা, ক্যাথোড বিক্রিয়া এখানে প্লাস হবে, এখানে প্লাস সাইন দিব। ক্যাথোডে কি হয়, ও ইলেকট্রন গ্রহণ করে, তার মানে কি ওর সাথে প্লাস হয়। বুঝতে পারছেন? মোটামুটি এই রিলেটেড ম্যাথই আছে আপনাদের। এরপরে আছে আবার নার্নস্টের সমীকরণ।
ওইটা আলাদা করে বুঝাইতে হবে। নার্নাস্টের সমীকরণ পুরা টপিকই আলাদা, ওইখানে টপিক আলাদা না, পুরা ম্যাথই সেম, খালি ওইখানে একটা নতুন ইকুয়েশন আসছে, অতটুকু বুঝাইতে হবে আর কিছু না। এবং ওইখানে খালি কয়েকটা এক্সট্রা জিনিস অ্যাড হবে, ওইখানে টেম্পারেচার চেঞ্জ হবে, মোলারিটি চেঞ্জ হবে, তারপরে কত ফ্যারাডে, এই জিনিসগুলো খালি চেঞ্জ হবে। অত ভয়ের কিছু নাই, একই রকম কনসেপ্ট পুরাপুরি সেম, খালি দুই একটা জিনিস নতুন অ্যাড করবো আমরা, আর কিছু লাগবে না।